আমরা আমাদের রোড ট্রিপ শুরু করে দিয়েছি। বহরমপুর থেকে বেরিয়ে এই মুহূর্তে আমরা ভাবতা হয়ে, অ্যাকচুয়ালি আমরা আজকে কলকাতা যাচ্ছি। এখন কলকাতা গিয়ে কলকাতাতে আমার মিসেসকে ওখান থেকে নিয়ে তারপরে আমরা সন্ধ্যেবেলায় কলকাতার থেকে আমাদের ফাইনালি যে রোড ট্রিপ সেটা আমরা শুরু করবো। অ্যাকচুয়ালি তোমরা তো বুঝতেই পারছো, আমরা আপাতত আমাদের প্রথম গন্তব্য সেটা হচ্ছে বারাণসী, তারপর ওখান থেকে অযোধ্যা যাব রামলালার দর্শন করতে। এটা অনেক দিনের একটা ইচ্ছা, সুপ্ত ইচ্ছা ছিল। আসলে মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, তো যার জন্য আমরা বেরোতে পারছিলাম না। তো পরীক্ষা হয়ে যাওয়ার পরে কয়েকটা দিন, ঈদের ছুটি যেহেতু এই সময়টায় আছে আমাদের, ফলে ঈদের ছুটিতে একটু ছোট্ট করে ভোলে বাবা এবং রামলালার দর্শন করে আসা। আমাদের যে রোড ট্রিপগুলো আমরা করি, আমরা মূলত গাড়ি নিয়েই করি। তো গাড়ি নিয়ে যারা রোড ট্রিপ করতে ভালোবাসো, তো আমার মনে হয় তাদের জন্য খুব ইনফরমেটিভ হতে যাচ্ছে এই ভিডিওগুলো। কারণ আমরা যেরকম ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়াই, সুতরাং একটা ফ্যামিলি রোড ট্রিপে কি সুবিধা কি অসুবিধা থাকতে পারে সেগুলো যেরকম আমি তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক একইভাবে রাস্তার কি কন্ডিশন আছে। অনেকেই বহরমপুর থেকেও, আমি জানি যে বহরমপুর থেকেও অনেকে রোড ট্রিপ করো, তো বহরমপুর থেকেও রোড ট্রিপে যাওয়ার যে এখন যে বর্তমান NH12 এর যে পরিস্থিতি সেটাও তুলে ধরতে পারবো। NH12 আপাতত মোটামুটি কৃষ্ণনগর অব্দি তো ভালো কন্ডিশনে আছে। কৃষ্ণনগরের পর থেকেও কল্যাণী অব্দিও 4 লেন প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে পুরোটাতেই। সুতরাং এই রাস্তাটা এখন মোটামুটি বেশ ভালোই কন্ডিশনে আছে। যারা বিশেষ করে পুরী বা উড়িষ্যা বা আমাদের সাউথ ইন্ডিয়াতে যেতে চাইছো গাড়ি নিয়ে, তাদের জন্য প্রথমে তো বহরমপুর থেকে এই রুটটাই নিতে হবে। তো মোটামুটি কন্ডিশন এখন কিন্তু রোডের ভালোই। তো এখনো পর্যন্ত এইটুকুই আর কি। যেরকম যেরকম হবে সামনে দেখাতে দেখাতে যাব রোড কন্ডিশন কি আছে। বা নাইট, আমাদের যেহেতু আজকে নাইট ড্রাইভ আছে, সুতরাং নাইট ড্রাইভেরও রাস্তায় কোনো অসুবিধা হচ্ছে কি না সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। আমরা মূলত রাত্রিবেলাতেই জার্নি করি, তো আজ পর্যন্ত তো অসুবিধা হয়নি। এখন এই রুটটাতে রাত্রিবেলায় আমরা যাইনি, তো দেখা যাক। এটা বেলডাঙার সেই ফেমাস জ্যাম। আমরা প্রায় 1 ঘন্টা ধরে এই জ্যামে আটকে আছি। কালকে হয়তো পরশুদিন হয়তো ঈদ বলে এতটা বেশি ভিড়, কারণ অন্য সময়ও তো আমরা গিয়েছি, এতটা ভিড় হয় না রাস্তায়। এই মুহূর্তে আমরা বেথুয়াডাহরি অভয়ারণ্য এটা পার করছি। নদিয়ার অন্যতম দর্শনীয় স্থান বলা যেতে পারে। শুধু নদিয়া কেন, আমাদের নদিয়া মুর্শিদাবাদে যারা বাইরের থেকে আসেন আর কি বেড়াতে, তো তাদের কাছেও বেথুয়াডাহরি অভয়ারণ্য একটা দর্শনীয় স্থান। চারিদিকে সবুজ আর সবুজ। এরকম সবুজ কিন্তু দেখতেও মনটা বেশ ভালো লাগে, তাই না বল? মনে হয় চোখের একটা বেশ সুন্দর আরাম পাওয়া যায় সবুজ চারিদিকে দেখতে। তো বেথুয়াডাহরি অভয়ারণ্য আমরা এই মুহূর্তে পার করছি। অভয়ারণ্যের ভেতরে যে খুব একটা পশু আছে সেরকম কিছু নয়, সামান্যই কিছু আছে। একটা হরিণ আছে, একটা সাপ আছে, এরকম কিছু কিছু আছে। তবুও অভয়ারণ্য বেশ একটা অন্যরকম ব্যাপার আর কি। এই রাস্তাটা বহরমপুর টু কলকাতার যে ট্রেসটা, এই রাস্তাটা কিন্তু একেবারে নতুন রাস্তা, একদম মাখনের মতো রাস্তা নতুন হয়েছে এটা। এর আগে কিন্তু এই কৃষ্ণনগর পার হওয়াটা যে কোনো গাড়ির পক্ষে, 4 চাকা বিশেষ করে তাদের পক্ষে একটা বেশ বড় রকমের চ্যালেঞ্জ ছিল। কারণ এই জায়গাগুলোতে লরির প্রচণ্ড জ্যাম লেগে থাকতো, তার উপরে রেলগেট করতো। তো এখন যারা কলকাতার থেকে নর্থ বেঙ্গলের দিকে যাবেন বা কলকাতার থেকে বহরমপুর এদিকটায় আসবেন, তাদের পক্ষে কিন্তু রাস্তাটা মোটামুটি পুরোটাই কিন্তু
মাঝে মধ্যে কয়েকটা জায়গাতে একটু কাজ হচ্ছে, যেমন ভাবতা রেলগেটের ওখানটাতে কাজ হচ্ছে, দেবগ্রামের ওখানটাতে 4 লেনের কাজ হচ্ছে। তো এই দুটো ট্রেস বাদ দিয়ে বাকি যে অংশটুকু, এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর কন্ডিশনে আছে এখন। আরামসে 70-80 স্পিড খুব সুন্দরভাবে মেনটেন করা যাচ্ছে, মানে কোনো রকমের কোনো চাপ না নিয়ে এই স্পিডটা মেনটেন করা যাচ্ছে। তো এই রাস্তাটা আমার মনে হয় এখন নর্থ বেঙ্গলে তো ম্যাক্সিমাম সবাই এই রাস্তাটাই প্রেফার করছে। আগেকার মতন বর্ধমান হয়ে ওদিক দিয়ে ঢুকছে না, ঢোকার কোনো প্রয়োজনও নাই যারা কলকাতার থেকে নর্থ বেঙ্গল যাবে। বর্তমানে এই রাস্তাটার কন্ডিশন খুবই ভালো, এবং রাস্তাটার যে সিনারিও সেগুলোও কিন্তু খুব সুন্দর। চারিদিকে সবুজের সমাহার এই রাস্তায় কিন্তু, ফলে যারা এই রাস্তায় ড্রাইভ করবেন, আসলে যারা ড্রাইভারের সিটে বসে থাকেন তাদেরও কিন্তু রাস্তার চারিপাশটা, আমার মনে হয় যে রাস্তার চারিপাশটা তাদের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একদম পুরো ন্যাড়া রাস্তা, কোনো কিচ্ছু নাই, সেই রকম জায়গাতে কিন্তু ঘন্টার পর ঘন্টা চালানোটা একটু চাপের হয়ে যায়, ভালো লাগে না, মাঝে মধ্যে একঘেয়েমি লেগে যায়। কিন্তু রাস্তার চারপাশের সিনারিওটা যদি খুব সুন্দর থাকে, যেমন কলকাতার থেকে যখন রাঁচির ওই সাইডটাতে আমরা যাই, সম্বলপুর হোক বা নেতারহাটের এই দিকটাতে হোক, ওই রাস্তাটার যে পারিপার্শ্বিক যে ভূপ্রকৃতি সেটাও কিন্তু অসাধারণ। সেরকম নয় অবশ্যই আমাদের এই অঞ্চলটা, কিন্তু বেশ ভালো। কিন্তু আমার মুর্শিদাবাদ বলুন, নদিয়া বলুন, খুব সুন্দর। মুর্শিদাবাদে বেড়াতে আসুন। মুর্শিদাবাদের যে টুরিস্ট যে সমস্ত স্পটগুলো, সেগুলো নিয়ে আমি একটা সেপারেট ভিডিও আপনাদেরকে দেব। যারা শুধুমাত্র মুর্শিদাবাদ ভ্রমণে আসছেন, সাধারণত এখানে আসলে পরে যারা গাড়ি চালক তারা কি করে, ওই লালবাগ সারাউন্ডিং এইটুকু ঘুরিয়েই কিন্তু ছেড়ে দেন। মুর্শিদাবাদে এই অঞ্চলটুকু ছাড়াও কিন্তু আরও বেশ কিছু অঞ্চল আছে যার সঙ্গে কিন্তু ঐতিহাসিক তাৎপর্য জড়িয়ে। যেমন মুর্শিদাবাদে যে চার বাংলা মন্দির, অর্থাৎ চার চালার যে মন্দির, সেই মন্দিরের কিন্তু অস্তিত্ব আছে। আমরা বিষ্ণুপুরে যে স্ট্রাকচারগুলো দেখতে পাই মন্দিরের, সেই একই স্ট্রাকচারের মন্দির কিন্তু আমাদের মুর্শিদাবাদেও আছে, আজিমগঞ্জে। তো এই যে ছোট ছোট যে সমস্ত ইনফরমেশনগুলো, মুর্শিদাবাদে বেড়াতে আসে অনেকে এইটুকু দেখে মুর্শিদাবাদটুকু ভিজিট করে চলে যান। মুর্শিদাবাদের একদম কাছেই কিন্তু ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডেও কিন্তু মুর্শিদাবাদে থেকে বা বহরমপুরে থেকে দিনের দিন কিন্তু ঝাড়খণ্ডের বেশ কয়েকটা জায়গা, যেমন মতি ঝর্ণা বলুন বা শিবগার্ডি বলুন, এগুলো মাইথন বলুন, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঘুরে আসা যায় দিনের দিন। এগুলো ম্যাসাঞ্জোর, তো এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর এই অঞ্চলটাকে, বর্ষার সময় স্পেশালি। হ্যাঁ, একদম ঠিক। বর্ষার সময় মতি ঝর্ণার রূপ সেটা কিন্তু অসাধারণ। তো আমি এগুলো নিয়ে একটা সেপারেট ভিডিও আপনাদেরকে দিয়ে রাখবো, যাতে মুর্শিদাবাদ বেড়াতে আসলে শুধুমাত্র এই হাজারদুয়ারি বা নসিপুর রাজবাড়ি কিংবা কাঠগোল, এই মুহূর্তে আমরা শান্তিপুরের ওপর দিয়ে যাচ্ছি। শান্তিপুর মানে কিন্তু শান্তিপুরের ঐতিহ্য কিন্তু অন্যরকম। শান্তিপুরি তাঁতের জন্য শান্তিপুর বিখ্যাত, শান্তিপুর রাসের জন্য বিখ্যাত। আমার জন্ম যদি বলি বা আমার বেড়ে ওঠা যদি বলি, সেটা নদিয়ায়। নদিয়াতে একটা ছোট্ট গ্রাম কালীগঞ্জ, সেখানে পলাশীর খুব কাছে। তো এই শান্তিপুরের কিন্তু রাস উৎসব যদি কেউ না দেখে থাকেন, তো অন্তত একবার এটা ফিল করবেন। অসাধারণ হয়। মানুষের যে উন্মাদনা, মানুষের যে ভক্তি, সেটা যে কোন লেভেলে যেতে পারে, সেটার মানে একটা জ্বলন্ত উদাহরণ কিন্তু এই শান্তিপুরের রাজ উৎসব। আর শান্তিপুরের হিমসাগর আম, সে তো বিখ্যাত। অসাধারণ হয় এই হিমসাগর আমগুলো শান্তিপুরের। তো শান্তিপুরের হিমসাগর আম যারা টেস্ট করেছেন তারা অবশ্যই জানাবেন। শান্তিপুরের আম কিন্তু খুব সুন্দর, আমার খুব প্রিয় শান্তিপুরের আম। শান্তিপুরের এই যে অংশটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, এর কিন্তু চারিপাশে প্রচুর আমের বাগান, এবং আমের সিজনে যদি এই রাস্তা দিয়ে আসেন, তাহলে আপনারা রাস্তার দুই ধারেই কিন্তু
কিন্তু এই আম দেখবেন এই বাগান থেকে নিয়ে এসে ওরা কিন্তু আম বিক্রি করে। যারা নর্থ বেঙ্গলের দিকে যান গাড়ি নিয়ে, তারা দেখবেন যে নর্থ বেঙ্গল ওই সাইডটাতে যখন আমরা ঢুকি তরমুজ বিক্রি হয় রাস্তার ধারে, এই সময়তে প্রচুর আনারস বিক্রি হয়। তো সেই রকম এখানে কিন্তু আমের সিজনে আসলে পরে দেখবেন রাস্তার দুই ধারে কিন্তু আম প্রচুর। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটার কিন্তু বলে রাখি, সেটা হচ্ছে স্পিড লিমিট লেখা আছে, ছোট গাড়ির জন্য 100 এবং লরির জন্য 80। রাস্তাটা আসলে এতটাই সুন্দর যে যারা গাড়ি যে কোনো সময়তেই কিন্তু স্পিড ছাড়িয়ে যেতে পারে। তবে আমার মনে হয় যে সরকারি যে নির্দেশিকা সেটা মেনেই সব সময়তে আমাদের চলা উচিত। গাড়ির যারা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমাদেরও গাড়ি নিয়ে বেশ কয়েকটা রাজ্য ভ্রমণ অলরেডি হয়ে গেছে। অরুণাচল করে এসেছি, রাজস্থান করে এসেছি, হিমাচলের একটা সার্কিট করে এসেছি, উত্তরাখণ্ড করে এসেছি। তো এই যে আমার মনে হয় যে লংয়ে যখন আমরা যাই তখন যদি আমাদের যে স্পিড লিমিট সেটা যদি 70 থেকে 80-র মধ্যে রাখি, তাতে মাইলেজটাও যেরকম একটা বড় হেল্পফুল হয় আমাদের জন্য, ঠিক একইভাবে কিন্তু গাড়িটাও খুব সুন্দর কন্ট্রোলে থাকে। আর অনেকেই হয়তো ফাঁকা রাস্তা 100, 120, 130 স্পিডে যাচ্ছে, আবার হয়তো দাঁড়িয়ে যাচ্ছে, আবার হয়তো এরকম স্পিড তুলছে। আমার মনে হয় এতে আলটিমেটলি লাভ খুব একটা কিছু হয় না। হয়তো 10 মিনিট 15 মিনিট আগে পৌঁছালাম, দ্যাটস অল, এইটুকুই। এর বেশি যে ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আগে পৌঁছে যাই তা কিন্তু নয়। কিন্তু তার চাইতে 70 থেকে 80-র মধ্যে স্পিড যদি আমরা মেনটেন করি, গাড়িটাও আমাদের কন্ট্রোলে থাকে, গাড়িটাও আমাদের ভালো থাকে। আসলে এটাও তো আমাদের একটা পরিবারের সদস্য, সুতরাং ওকেও যত্নে রাখা, ওকেও ভালো রাখাটাও কিন্তু আমাদের একটা কর্তব্যের মধ্যেই কিন্তু পড়ে। এই মুহূর্তে আমরা কোথাও রানাঘাট, তাই না? রানাঘাটের এই অংশটা না আগে পেরোতে নিচে রেলগেট আছে, এই রানাঘাট কলেজ থেকে শুরু করে রানাঘাটের এই যে পুরো স্টেজটা, এইটা পার হতে কিন্তু প্রায় ঘন্টা খানেক সময় লাগতো মাঝে মধ্যে। গেট পড়লে তো হয়ে গেল, গেট পরেও কারণ হচ্ছে এই রানাঘাটের এই দিকটাতে এত বেশি ট্রেন চলাচল করে যে গেট সবসময় প্রায় পড়তেই থাকে। তো ব্যাস, তাহলে পরেই কাজ শেষ। তো এখন এই যে ফ্লাইওভারগুলো হয়ে গেছে, এগুলো সত্যি অসাধারণ। এই আমাদের যে জার্নি টাইমটাকে কিন্তু অর্ধেক করে দিয়েছে ফ্লাইওভারগুলো। শহরের যে জ্যাম, শহরের যে যানজট, সেগুলোকে সম্পূর্ণ পাস করে সুন্দরভাবে জার্নিটাকে স্মুথ করে দিয়েছে। থ্যাংক ইউ। বলে রাখি, আমাদের বহরমপুরেও কিন্তু একটা বাইপাস তৈরি হয়েছে, যেটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, বহরমপুরের বাইপাসটা তো প্রায় ঘন্টাখানিক হয়ে গেল। বহরমপুরের যে যানজট সেটাও কিন্তু এই বাইপাসের জন্য এখন প্রায় নাই বললেই চলে, তাই না? একদম টোটাল শহরটাকে বাইপাস করে যে নর্থ বেঙ্গলের দিকে যাওয়ার যে প্রথম যে টোলটা পড়ে মেহেদিপুর, সেই মেহেদিপুরের কাছে গিয়ে বাইপাসটা কিন্তু তুলে দিচ্ছে। তো এগুলো সত্যি, এই কাজগুলো হওয়াতে কিন্তু মানুষের জার্নিটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে। আমাদের প্ল্যানে একটু চেঞ্জ এসেছে। আমাদের যাওয়ার কথা ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কলকাতা, কিন্তু আমাদের রিরুট করে আমরা প্রথমে গিয়েছিলাম ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশন থেকে আমরা এখন ধরে নেব হচ্ছে নতুন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, কিন্তু আমাদের রাস্তাটা দেখাচ্ছে মগরার ভেতর দিয়ে। এখন আমরা আছি মগরা গ্রুপ রোডে। 26 কিলোমিটার পরে আমরা চলে যাব NH-19 এ। আসলে প্রত্যেকবার তো আমরা জিটি রোডটা ধরি, কিন্তু এইবার একটু অন্যরকম, এই কারণে যে ওর মা আসলে ব্যারাকপুর থেকে উঠলো। তো ব্যারাকপুর থেকে আমরা ওই দিকটাও নিতে পারতাম, যেটা জনিয়াখালি হয়ে গিয়ে একদম ডানকুনির কাছে মিশতো। তো ওটা না নিয়ে এই রুটটা গুগল সাজেস্ট করলো, তো এটা একবার ট্রাই নিচ্ছি। সিঙ্গেল রোড, গ্রামের ভেতর দিয়ে, কিন্তু কন্ডিশন মোটামুটি ভালো, খারাপ না। তবে
স্পিড কিছুটা হলেও তো কমে যাবে এই রাস্তায়, আর বাম্পার আছে রাস্তাতে, কিন্তু রাস্তার এমনি কন্ডিশন ওভারঅল খারাপ না, ভালো। সবচাইতে ভালো হচ্ছে দুই পাশের প্রকৃতি খুব সুন্দর, চারিদিকে বেশ সবুজ মাঠ। আসলে মগরা জায়গাটায় খুব ছোট্ট পারা একটা জায়গা দেখলাম, মগরা এর আগে আসিনি। হ্যাঁ, তো যতবার এসেছি ততবার আমরা মগরা বাইপাসে ফ্লাইওভার দিয়ে বেরিয়ে গেছি। তো মগরা থেকে মগরা গুড়াপ রোড, এই রোডটা গিয়ে মেবি পালশিটে বোধহয় কানেক্ট করবে, পালশিট অথবা বর্ধমানে কিছু একটা কানেক্ট করাবে, দেখা যাক গুগল বাবাজি আমাদেরকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়। রাস্তাটা ভীষণ সুন্দর, চারিদিকের দুপাশের যে গাছ, যে প্রকৃতি খুবই সুন্দর। আর যেহেতু এখন 4:02 বাজে, তো রাস্তাঘাটে খুব একটা লোকাল গাড়ি টোটো কিছুই নেই, তো বেশ ফাঁকা। দেখি মগরার থেকে আমরা গুগলের দেখানো পথ দিয়ে আমরা পালসিট টোল প্লাজাতে আমরা জিটি রোড কানেক্ট করি এবং সেখান থেকে দুর্গাপুর আসানসোল হয়ে আমরা ঢুকে যাই ঝাড়খণ্ডে। এই অংশটুকু রাস্তার অবস্থা কিন্তু যথেষ্ট ভালো। ঝাড়খণ্ডের রাস্তা অবস্থা তো বলার অপেক্ষা রাখে না, যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। কন্ডিশন একটু খারাপ সেটা হচ্ছে বিহারের অংশটাতে বেশ কিছু জায়গাতে ডাইভারশন আছে এবং ডাইভারশনগুলোর অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়। পেট্রোল পাম্পগুলো প্রত্যেকটাই ওয়ার্কিং কন্ডিশনে আছে এবং যথেষ্ট হেল্পফুল। আমরা ফ্যামিলি নিয়ে গিয়েছি আমরা, তো আমাদের ফ্যামিলিতে মেয়েরাও ছিল, সেখানে কিন্তু ওয়াশরুমগুলো যথেষ্ট ভালো অবস্থাতেই তারা পেয়েছে। এমনকি রাস্তায় যদি কোনো কারণে গাড়ির কোনো প্রবলেম হয়, আমার যেমন হয়েছিল লাইটের প্রবলেম, সেক্ষেত্রেও কিন্তু আমরা সেই হেল্প কিন্তু আমরা পেয়েছি। সুতরাং সেই সব দিক থেকে দেখতে গেলে রাত্রিবেলাতে জার্নি করার ক্ষেত্রে যদি কারো মনের মধ্যে কোনো দ্বিমত থাকে, আমার মনে হয় রাত্রিবেলায় তেনারা কিন্তু জার্নি করতেই পারেন গাড়ি নিয়ে। এক্ষেত্রে রাস্তার অবস্থা কিন্তু যথেষ্টই ভালো। আর একটা কথা, সেটা হচ্ছে ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের পেট্রোল এবং ডিজেলের দাম এটা অনেকটাই কিন্তু কম, ফলে কার লাভারদের এটাও কিন্তু খুব সুন্দর একটা আনন্দের জায়গা আর কি। আর প্রশাসনিক দিক থেকে বলতে পারি যে রাস্তায় পুলিশ পেট্রোলিং আমরা বেশ কিছু জায়গায় পেয়েছি, সুতরাং সেই সব দিক থেকেও কিন্তু কোনো অসুবিধা আমাদের নাইট জার্নিতে হয়নি। আমরা এখন ঢুকে গেছি উত্তরপ্রদেশ। ওয়েলকাম টু উত্তরপ্রদেশের বোর্ড দেখতেই পাচ্ছেন। উত্তরপ্রদেশের রাস্তা এখান থেকে শুরু হলো। আমরা প্রথমে যাচ্ছি বানারস, যেখানে কাশী বিশ্বনাথ ধাম আছে, এখানেই মহাদেব বিরাজ করেন এবং বানারসের কোতওয়াল কাল ভৈরব তিনিও বিরাজ করেন। আমাদের গাড়ির সামনেই এরকম আদি যোগীর একটা মূর্তি আছে। তো আমরা পাহাড়ের অরুণাচল প্রদেশ আগে করে এসেছি, পাহাড়ের কঠিন থেকে কঠিনতম রাস্তা ইনি কিন্তু আমাদের সেফলি পার করিয়ে দিয়েছেন এবং সেফলি আমাদেরকে ডেস্টিনেশনে যেমন পৌঁছে দিয়েছেন, তিনি কিন্তু আমাদেরকে আবার সেফলি বাড়িও নিয়ে এসেছেন। তো এটা বানারসের রাস্তা। আর বলতে হয় যে উত্তরপ্রদেশের রাস্তা কিন্তু অসাধারণ, মানে রোড কন্ডিশন অসাধারণ। এটা ডাবল লেন, কিন্তু লোকাল ট্রান্সপোর্ট থাকা সত্ত্বেও রাস্তার কন্ডিশন এতটাই ভালো যে কনস্ট্যান্ট 80 স্পিড মেনটেন করাই যায়। আসলে হ্যাঁ, একদমই ঠিক যে ইউপির রাস্তার প্রশংসা কিন্তু করতেই হবে। আসলে আমরা যারা রোড ট্রিপ করতে ভালোবাসি, রাস্তার কন্ডিশন ভালো থাকলে তাদের মনটাও কিন্তু একদম শিশুর মতন আনন্দে ফুটে ওঠে। যে শিশুর যে আনন্দ, সেই আনন্দটাই কিন্তু সেখানে যেন পরিস্ফুটিত হয়। তো ইউপির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আর একটু আগে অগ্নিমিত্রা আমার মেয়ে যে কথাগুলো বলল, যে সত্যিই তাই, ওপরওয়ালার আশীর্বাদ কিন্তু অবশ্যই প্রয়োজন হয় রোড ট্রিপে। আমাদের প্রথম গন্তব্য কাশী বিশ্বনাথ, যেটা ভারতবর্ষের বলা যেতে পারে প্রাচীনতম জীবন্ত শহর, এমনকি বিশ্বেরও প্রাচীনতম জীবন্ত শহরগুলোর মধ্যে অন্যতম। এখন ভোরবেলা, সূর্য উঠেছে 5টা মতন বাজে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গন্তব্য বানারসের একদম 80 ঘাটের পাশেই হোটেল কাওয়ানা বলে একটা প্রপার্টি আছে, ওখানে পার্কিং আছে বলেই আমরা ওইখানটায় যাব বলে ঠিক করেছি।
আমাদের বুকিং কিছু করা নেই, কিন্তু ওখানেই আমরা যাব বলে আপাতত স্থির করা আছে। খুব সুন্দর রাস্তা, বাবা নাচছে, এতটাই আনন্দ হচ্ছে যে আমরা বেনারস যাচ্ছি। আমরা আগেও গিয়েছি, কিন্তু এইবারটা যেন একটু বেশি স্পেশাল মনে হচ্ছে। মা গঙ্গার আমরা ডান দিকে সমস্ত ঘাটগুলো দেখতে পাওয়া যাচ্ছে। কালকের সকালবেলার থেকে আমরা এক্সপ্লোর বহরমপুর টু কলকাতা, কলকাতা টু বেনারস, এই যে এতটা জার্নি, প্রায় 984 কিলোমিটারের, তো এই 984 কিলোমিটারের যাত্রা সফল মনে হচ্ছে এখন, যখন এই ব্রিজের ওপর থেকে বেনারস দেখছি এবং পরপর ঘাটগুলো দেখছি আর ঘাটের ওই নৌকাগুলোকে দেখছি। নৌকাতে আমরা অবশ্যই নৌকা বিহার করব এবং ঘাটগুলোকে আমরা তো দেখবই, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখাবো। আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম স্টপ বেনারসে। এটা বেনারসের হোটেল কাওয়ানা থেকে আমাদের রুম থেকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। বেনারসের রাস্তার আর ভিডিও করা হয়নি, কারণ গুগল মাঝে মাঝে এমন কিছু রাস্তায় আমাদেরকে ল্যান্ড করিয়ে দেয় যে কোথা দিয়ে বেরোবো সেই আর কুল পায় না। আমাদেরকে 80 ঘাটের একদম ভেতর দিয়ে গুগল আমাদেরকে ঢুকিয়ে দিয়েছিল। আর সেই 7টা বাজলেও যে জ্যাম ওখানে তৈরি হয়েছিল, লোকাল ট্রান্সপোর্ট, অটো, টোটো, বাইক, রিক্সা সব কিছু মিলিয়ে ভীষণ একটা বাজে ব্যাপার হয়ে গেছিলো, যার কারণে ওখানের আর ভিডিও করা হয়নি। আমরা এখন প্রায় 7:30 8টা বাজে, তো আমরা এখানে এসেছি। এত আগে তো চেক ইন হয় না, কিন্তু আমাদের হোটেল এরা খুবই কাইন্ড যে এত তাড়াতাড়ি আমাদেরকে চেক ইন করার অপশন দিয়েছে, আর এক্সট্রা কিছু এরা ফিও চার্জ করবে না। তো রুমটাও ভীষণ সুন্দর, পরের ভিডিওতে রুম ট্যুর আপনারা দেখতে পাবেন। আপাতত এই অবধি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বেনারসে এসে আমরা পৌঁছে গেছি। তো পরের ভিডিওগুলোতে আমরা কিভাবে ঘুরলাম বা এক্সপ্লোর করলাম বেনারস, সেটা আপনারা দেখতে পাবেন। আমরা এবার রেডি হয়ে আমরা এবার নিচে যাব আমাদের ব্রেকফাস্টের জন্য। আমরা কালকের ব্রেকফাস্টটা আজকে নিয়ে নেব।